নমস্কার প্রিয় দর্শক, আমি প্রতাপ গিরি। আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, যেখানে কোটা বিরোধী আন্দোলনের দিয়ে শুরু হয় গণ আন্দোলন এবং নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হাসিনাকে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়, তার সরকারকে ষড়যন্ত্র করে ফেলে দেওয়া হয়েছে, এটা কিন্তু হাসিনা দাবি করছিলেন। গত দিনে রাষ্ট্রসংঘে মোহাম্মদ ইউনূসের যে ভাষণ, সেখানে কিন্তু এই ষড়যন্ত্রের তত্ত্বটাকেই সিলমোহর দেওয়া হয়েছে। কেন? একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া, যদি কোটা বিরোধী আন্দোলন হয়ে থাকে, শুধু কোটা নিয়ে বন্ধ হয়ে থাকলে সরকারের স্থায়িত্ব থাকবে, সেখানে কেন সরকারটার পতন হবে? এর পিছনে কি কারণ রয়েছে? নিশ্চিত আমরা সেগুলো আলোচনা করব। 1971 সালে যে দেশটি ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নৈতিক সহযোগিতায়, ভারতের সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। কিন্তু তারপরে ভারতের বন্ধু হওয়ার পরিবর্তে কিভাবে আস্তে আস্তে বাংলাদেশের এক জনগোষ্ঠীর মধ্যে দেখা যাচ্ছে ভারত বিরোধী বৈরিতা মনোভাব, যেখানে কৃতজ্ঞতার পরিবর্তে কেন এই বৈরিতা মনোভাব চলে আসছে? এর কারণ কি? আমরা অবশ্যই কারণকে আলোচনা করব। নিশ্চিত রয়েছে একটি জাতি কি করে একটা জায়গায় পরিণত হয় যে ভারত, যে বন্ধু ভারতের প্রতি কৃতজ্ঞতা নিয়ে, ভারত তো কোনোদিন প্রতিবেশের দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না, সেখানে কোনোদিন হস্তক্ষেপ করে না। প্রত্যেক ছোট হোক বড় হোক, প্রত্যেক দেশকে স্বাধীনভাবে থাকার নৈতিক অধিকার কিন্তু রয়েছে। ভারত এখানে কোথাও হস্তক্ষেপ করে না। কিন্তু তবুও ভারতবর্ষকে বিভিন্নভাবে আজকে দোষারোপ করা হচ্ছে, যেন দায়ী করা হচ্ছে। কেন এইগুলো হচ্ছে? এর পেছনে কোন কোন কারণগুলো রয়েছে? আর চলুন আমরা সেগুলি বিশ্লেষণ করে দেখি। চীন, পাকিস্তান, এই দুটি, চীন এবং পাকিস্তান ভারতবর্ষের যে অর্থনৈতিক উত্থান এবং দক্ষিণ পূর্ব এশিয়া তথা পৃথিবীর বুকে ভারত যেভাবে আস্তে আস্তে করে তার জায়গাটা মজবুত করছে, সেখানে এই দুটি দেশ কোথাও শঙ্কিত হয়েছে। তাই বাংলাদেশের মতো ছোট দেশকে তারা বিভিন্নভাবে প্রলোভন দিয়ে কিন্তু আজকের ভারত বিদ্বেষী মনোভাবের জায়গাটা তৈরি করছে। এটাই কিন্তু চীন এবং পাকিস্তানের মূল উদ্দেশ্য। সেখানে জাল নোটের কারবার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশি অবৈধ নাগরিককে ভারতবর্ষে প্রেরণ করে ভারতবর্ষের যে ভৌগোলিক মানচিত্র, সেটাকেও ব্যাঘাত করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ উত্তর পূর্ব ভারতে যে 7 সিস্টার্স বলে যাকে আমরা বলি, যে 7টা রাজ্য রয়েছে, তাদেরকে 7 বোন হিসাবে বলা হয়। সেই 7 সিস্টার্সকে যে আর্থিক সুস্থিতি, শান্তি শৃঙ্খলা, সেটা কিন্তু বিঘ্নিত হতে বাধ্য। কারণ একটা প্রবাদ বাক্য আছে, যদি পাশের বাড়িতে আগুন লাগে, আপনার বাড়িতে সুরক্ষিত নয়। এভাবেই কিন্তু আজকের এই থিওরিতে চলছে, যাতে ভারতকে অশান্ত করে ভারতের যে উন্নয়নশীল অর্থনৈতিক প্রগতি, সেটাকে বিঘ্ন ঘটা যায়, তার একটা কিন্তু প্রয়াস চলছে। হাসিনা একটা দাবি করেছিলেন যে বঙ্গোপসাগরে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ, যে দ্বীপটি 9 কিলোমিটার দৈর্ঘ্য, 1 কিলোমিটার প্রশস্ত, সেই দ্বীপটি কোনোভাবে আমেরিকা বাংলাদেশ সরকারের কাছে চেয়েছিল তারা নৌঘাঁটি বানাবে বলে। আজকে সেই দ্বীপটি কিন্তু দিতে নারাজ থাকার জন্য আজকে হাসিনাকে সরকারের পতন ঘটে গেছে, এটা হাসিনা দাবি করছেন। তৃতীয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইটাল দিক, বেশিরভাগ বাংলাদেশের জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের, এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এবং পার্বত্য চট্টগ্রামের যে অধিবাসী রয়েছেন, তারা হচ্ছে পার্বত্য উপজাতির মধ্যের লোক। তারা আজকের যে কোনো আন্দোলন, ধরুন একটা আলোচনা করছি, কোটা বিরোধী আন্দোলনে তো কোটা বিরোধী ছিল, হঠাৎ করে যেন সংখ্যালঘু বিরোধী হয়ে গেল। এর কারণ কি? মন্দির ভেঙে ফেলা, হিন্দুদের সম্পত্তি অগ্নিসংযোগ করা, পিটিয়ে মেরে ফেলা, তাদের জোর করে তুলে নিয়ে যাওয়া, ধর্মান্তরিত করার যে একটা প্রয়াস চলছে, এই জিনিসগুলো কেন আসছে? তবে কি ছাত্র আন্দোলনের মধ্যে মিশেছিল এই মৌলবাদীদের একটা চক্রান্ত, যাতে নির্বাচিত সরকারকে হটিয়ে দিয়ে অন্তর্বর্তী সরকার বসালে তারা তাদের যে উদ্দেশ্য, সেগুলি তারা কায়েম করবে। এটাই কিন্তু তাদের এক প্রকার উদ্দেশ্য ছিল। তার জন্য এই বৈরী ভাব কিন্তু এই মৌলবাদী গোষ্ঠীদের কাছ থেকে আসছে। তারা বারবার এটাকে কি করছে? বিঘ্নিত করার চেষ্টা করছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত অর্থনৈতিকভাবে দ্রুত উন্নতি করছে, তাই ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে অস্থিরতা তৈরি করার জন্যই কিন্তু চীন এবং পাকিস্তান সর্বতভাবে উঠে পড়ে লেগেছে। কেন বলুন তো? বাংলাদেশে এই অস্থিরতা কমছে না কেন? অবশ্যই তো স্বাধীন
নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে তো অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তো নোবেলজয়ী, শান্তির প্রতীক। সেই শান্তির প্রতীকের হাতে বাংলাদেশকে ন্যস্ত করার পর কেন বাংলাদেশ এত অশান্ত? কেন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি এত অত্যাচার, ধর্মান্তরিতকরতার প্রয়াস? শিক্ষক সমাজ যারা শিক্ষকের বৃত্তি করে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে। এইরকম ভাইরাল ভিডিও আসছে সামনে, যেখানে বলা হচ্ছে চাকরি যদি বাঁচাতে যাও তবে ধর্ম পরিবর্তন করতে হবে, সম্পত্তি যদি বাঁচাতে হয়, না হলে কিন্তু এগুলো থাকবে না, চাকরি করা যাবে না। স্কুলে যারা পড়ুয়া শিক্ষকরা সেখানে বলতেছে, দেখা যাচ্ছে, বলতে শোনা যাচ্ছে যে তোমরা মেয়েরা তোমরা হিজাব পরে আসো না কেন? তোমরা গতকাল পবিত্র কোরআন থেকে সূরা মুখস্থ করে আসবে। তাদেরকে বলা হচ্ছে, তারা তো অন্য সম্প্রদায়ের লোক। ধর্মীয় ভাব কোনোদিন কারোর উপরে চাপিয়ে দেওয়া যায় না, এটা নৈতিক কর্তব্য নয়। কেন এটা হচ্ছে? আজকের প্রত্যেকটা জনগোষ্ঠীর মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করে, সংখ্যালঘু মানুষদের মধ্যে একটা এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে যে তাদের জীবন এবং সম্পত্তি সেখানে সুরক্ষিত নয়। তারা বাংলাদেশে থাকলে তাদেরকে হত্যার শিকার হতে হবে, না হলে তাদের সম্পত্তি কেড়ে নেওয়া হবে বা ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। এই রকম প্রবণতা কিন্তু গোটা বাংলা জুড়ে চলছে। কেন এটা লাগাম ছাড়া হচ্ছে? এটা তো কিছুদিন ধরে চলেছিল, তারপরে তো সুস্থিত এসেছিল। কিন্তু মৌলবাদীদের যে স্বার্থান্বেষী গোষ্ঠী, তাদের একটা গোষ্ঠীর যে চক্রান্ত, যে যেভাবে হোক ডিস্টার্ব করতে হবে, বিঘ্ন ঘটাতে হবে, শান্তির প্রক্রিয়াকে না চলতে দিয়ে অশান্ত পরিবেশ তৈরি করলে সংখ্যালঘুরা অবশ্যই দলে দলে বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে যাবে। কিন্তু তারা কি ভারতের নাগরিক? তারা কি বাংলাদেশের নাগরিক নয়? 1971 সালে মুক্তিযুদ্ধে তারা কি অংশগ্রহণ করেনি? শুধু মুসলমান সম্প্রদায় অংশগ্রহণ তা কিন্তু নয়, হিন্দু সম্প্রদায়ের মানুষও বঙ্গবন্ধু মুজিবুর রহমানের এক ডাকে সাড়া দিয়ে শত শত হিন্দু মুসলমান প্রাণ দিয়ে তারা কিন্তু ওই স্বাধীনতা অর্জন করেছে, কষ্টার্জিত স্বাধীনতা। 1971 সালে যে স্বাধীনতা পেয়েছিল সেটা কি এই স্বাধীনতা? অবশ্যই। যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে 61টি মামলা রুজু হয়ে গেছে সারা বাংলাদেশ জুড়ে, খুন এবং খুনে প্ররোচনা দেওয়ার মতো অভিযোগ নিয়ে এতগুলো যদি মামলা হতে পারে, তবে হাসিনা ভারত ছেড়ে চলে যাওয়ার পরে তারপরে যে হিন্দুদের সম্পত্তি আগুন জ্বালিয়ে দেওয়া, লুটপাট করা, বাড়ি থেকে কন্যা সন্তানদেরকে তুলে নিয়ে যাওয়া, ধর্মান্তরিত করার প্রচেষ্টা, এগুলো কি অন্যায় নয়? এগুলো কি রাজনৈতিক পরিসরে এইরকম যে খুনগুলো যেগুলো ঘটে গেছে, আওয়ামী লীগের নেতা নেত্রীদেরকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, কটা মামলা হয়েছে, কটা অপরাধী দোষী সাব্যস্ত হয়েছে? কেন সরকার এইরকমভাবে একটা জিরো টলার নীতি নিচ্ছে না? যারা শান্তি বিঘ্ন ঘটাবে তাদের প্রতি সরকার কঠোর এবং নির্দয় অবস্থান নেবে। তা না করে সরকার যেটা ভূমিকা নিয়েছে, যে বিজ্ঞপ্তি জারি করেছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার, সেখানে দেখা গেছে যে তিনি বলছেন যে সেনাবাহিনীকে পুলিশের সমান ক্ষমতা দেওয়া হবে। কেন? সেনাবাহিনী তো সীমান্ত সুরক্ষা দেওয়ার কাজ করে, সেখানে যদি সেনাবাহিনীকে পুলিশের পোশাক দেওয়া হচ্ছে, পুলিশের সমান ক্ষমতা মানে যাকে খুশি অ্যারেস্ট করতে পারে, তুলে নিয়ে যেতে পারে, তাকে জেরা করতে পারে, তার বিভিন্ন গোপনীয় নথিকে সার্চ করতে পারে, সব কিছু অধিকার দেওয়া হয়েছে। কারণ কি? অন্তর্বর্তী সরকারের প্রধানতম কর্তব্য হওয়া উচিত ছিল যত দ্রুত সম্ভব স্বাধীন নির্বাচন কমিশন নিয়োগ করে গণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকার তৈরি হবে, নির্বাচন করিয়ে তা সেই সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে, এই কাজ এটাই। কিন্তু এই অশান্ত পরিবেশটাকে কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? কেন চলছে দিনের পর দিন এইরকম ঘটনা? ভারত কি চুপ করে থাকবে? ভারতের প্রধান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন যে আমরা ডিপ্লোম্যাটিক কথা বলি। ডিপ্লোম্যাটিক মানে দেশের নির্বাচিত যে সরকার, তারা যে সরকারের যে প্রধান হবেন তার সঙ্গে ডিপ্লোম্যাটিক কথা বলা যায়। কিন্তু এখানে দেখছি অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের সঙ্গে কথা বলতে হচ্ছে। এখানে একটা ভারতের অস্বস্তির জায়গা যে আমরা কার সঙ্গে কথা বলবো? অন্তর্বর্তী সরকারের পাওয়ার কত? এখানে তো কতগুলো গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে নিয়োগ করছে এবং মোহাম্মদ ইউনূস এখানেই ফেঁসে গেছেন। তিনি কোনোভাবে এখান থেকে বেরোতে পারছেন না। একদিকে রয়েছে আওয়ামী লীগ, যেটা বাংলাদেশের বৃহত্তম দল, তাকে কিন্তু এই শাসন ক্ষমতার ধারে কাছে রাখা হয়নি। বিএনপি, জামাত ইসলামী এবং অন্যান্য মৌলবাদী দলগুলি মিলেই কিন্তু আজকের চাপ সৃষ্টির মাধ্যমে কিন্তু ইউনূস সরকার চলছে। তবে কবে হবে নির্বাচন, কবে ফিরবে শান্তি, এটাও কিন্তু মানুষের একটা প্রশ্ন। প্রত্যেকটা কিছুতে যে কোনোভাবে বাংলাদেশে যখনই কোনো বিপ্লবের মাধ্যমে ঘটনা ঘটেছে, অশান্তি হয়েছে, সবটুকু দায় পড়ছে সংখ্যালঘুদের উপরে। কেন এই জিনিসটা কেন চলতে থাকে? সব দায় কি সংখ্যালঘুদের উপরে? রাগটা কি ওখানেই পড়ছে? হাসিনার বিরুদ্ধে জনগণের বিক্ষোভ ছিল, ক্ষোভ ছিল, তাকে সে ভারত থেকে
বাংলাদেশ থেকে চলে গেছে, ভারতবর্ষে আশ্রয় নিয়েছে, ব্যাস। তারপরেও কিন্তু বেছে বেছে করে সংখ্যালঘুদের উপর যে অন্যায়ভাবে অত্যাচার এবং তাদের সম্পত্তি দখল, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, তাদের মধ্যে একটা ভীতি সঞ্চার করা, যেন তাদের মধ্যে এমন একটা পরিবেশ ক্রিয়েট হচ্ছে যেন তারা বাংলাদেশে নিরাপদ নয়। কিন্তু তারা তো বারংবার বলছে আমরাও স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমাদেরও এই দেশের প্রতি অধিকার রয়েছে। একটা ভয় সন্ত্রাসের বাতাবরণের পরিবেশ তৈরি করে সংখ্যালঘুদের দেশ ছাড়তে বাধ্য করার একটা প্রয়াস যেন দেখা যাচ্ছে। জাতির যে স্বাধীনতায় যে দেশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছিল তা ভারতবর্ষ। ভারতবর্ষ যেখানে সহযোগিতার মাধ্যমে পাকিস্তানের 70,000 সেনাবাহিনীকে বন্দি করে অ্যারেস্ট করিয়ে তাদের কাছ থেকে মুচলেখা নিয়ে স্বাধীন বাংলাদেশ তৈরি হয়, সেই ইতিহাস আজকে ভোলাতে চাইছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীতকেও তারা বদলে ফেলতে চাইছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে স্মৃতি বিজড়িত মিউজিয়াম, সেগুলো তো ভেঙে ফেলা হয়েছে এবং যে স্বাধীনতা পাওয়া গেছে সে স্বাধীনতাকে তারা বলছে দ্বিতীয় স্বাধীনতা। জানা নেই একটা দেশ কতবার স্বাধীন হয়। হতে পারে একটা সরকার স্বৈরাচারী হতে পারে, একটা সরকার জনগণের মতে না মিল থাকতে পারে, কিন্তু একটা দেশ স্বাধীনতা অর্জন করে একবার দুবার নয়। সেখানে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা। এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসও কিন্তু এই কথা বলেছিলেন যে জাতি দ্বিতীয় স্বাধীনতা হলো। তবে বঙ্গবন্ধুর যে আন্দোলন, পাকিস্তান থেকে যে পূর্ব অংশ বাংলাদেশকে স্বাধীন করার, তার কি অবদান নেই? প্রত্যেকটা ক্ষেত্রে বন্যা হলে ভারতের দোষ, খরা হলে ভারতের দোষ, কোনো কিছু সমস্যা হলে ভারতের দোষ। অথচ ভারতের থেকে পণ্য সামগ্রী সব কিছু না গেলে কিন্তু বাংলাদেশে চলবে না, দ্রব্যমূল্য আগুন হয়ে যাবে। ভারত প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে চলাই মধ্যেই প্রকৃত উন্নয়ন আসবে, এই ধারণা যেন ভুলতে বসেছে বাংলাদেশের কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর মানুষ। তারা যেন তালিবানি কায়দায় ধর্মীয় অন্ধভাবে তারা বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চাইছে, এভাবেই তারা বাংলাদেশে এগিয়ে নিতে চাইছে। এটা কিন্তু হলে সমূহ বিপদ। কারণ একটি দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা তার উপরে নির্ভর করে একটি দেশের উন্নয়ন। না হলে আজকে জিডিপি কেন হাহাকারে নেমে যাচ্ছে, এতটা নেমে গেল কেন? এই জিনিসগুলো অবশ্যই আগামী দিনে ইউনূস কীভাবে সামাল দেন, কতটা তিনি সফল হলেন, এখনও পর্যন্ত যতটুকু আমাদের বিচারে ইউনূস কিন্তু সেই সফলভাবে আয়ত্ত করতে পারেনি। একজন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে অবশ্যই তার প্রধান কর্তব্য সমগ্র জাতির প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করাই হচ্ছে সরকারের আসল উদ্দেশ্য। সেখানে তিনি ব্যর্থ হয়েছেন। আগামী দিনে দেখা যাক সরকার কোন ভূমিকা নেয়, অবশ্যই আমাদের সেদিকে চোখ থাকবে। তার এই দিকে লক্ষ্য রেখে আমরা পরবর্তী প্রতিবেদনে আপনাদেরকে অবশ্যই আমরা জানাবো। নমস্কার।